WBSLSTর এডুকেশন সিলেবাসের কোশ্চেন অ্যান্সার সিরিজ চলছে। পরপর এক একটি ইউনিটের এক একটি সাব ইউনিটের কোশ্চেন অ্যান্সার সিরিজ আসছে। সেই অনুযায়ী আগের দিন আমরা আলোচনা করেছিলাম ইউনিট 9 তথা মেজারমেন্ট অ্যান্ড এভালুয়েশন ইন এডুকেশনের সাব ইউনিট এ নিয়ে। সাব ইউনিট এর কোশ্চেন অ্যান্সার সিরিজ যারা এখনও দেখোনি, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে, দেখে নাও। এবং সাব ইউনিট বি নিয়ে আলোচনা করব আমরা আজকে, যেখানে রয়েছে ডিফারেন্ট টাইপস অফ টেস্ট ফর দ্য মেজারমেন্ট অ্যান্ড ইন্টেলিজেন্স, ইন্টারেস্ট অ্যান্ড পার্সোনালিটি। তো এই সাব ইউনিটের কোশ্চেন অ্যান্সার সিরিজে খুব গুরুত্বপূর্ণ, খুব প্রয়োজনীয় এবং তথ্যে সমৃদ্ধ 25টি কোশ্চেন অ্যান্সার নিয়ে আসা হয়েছে। এবং তোমরা যারা জুড়ে রয়েছো তারা জানো এই কোশ্চেন অ্যান্সার সিরিজের বিশেষ জায়গা হলো প্রত্যেকটা উত্তরের শেষে তার এক্সপ্লেনেশন, তার ব্যাখ্যা। সেই ব্যাখ্যা থেকে তোমরা শুধুমাত্র ওই নির্দিষ্ট প্রশ্ন না, বরং এই রিলেটেড যা প্রশ্ন আসবে তার উত্তর তোমরা করতে পারবে যদি শেষ পর্যন্ত দেখো। তাই তোমরা অবশ্যই উপকৃত হবে, শেষ পর্যন্ত দেখো, মিস করবে না, স্কিপ করবে না। এবং প্রয়োজন হলে তোমরা আরও বেশি উপকৃত হবে যদি খাতা পেন নিয়ে বসো এবং নোট করে নাও ইনফরমেশানগুলো। শুরু করার আগে তোমাদের বলে দিই, যারা নতুন এই চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন প্রেস করে দাও, যাতে পরের ভিডিও আপলোড করলে তোমরা দেখতে পাও। না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না নতুন ভিডিও আসলে। এবং তোমাদের কেমন লাগলো ক্লাসের শেষে অবশ্যই কমেন্ট করে জানাও, কারণ কমেন্টটাই একমাত্র ফিডব্যাক যেখান থেকে আমি শিখতে পারবো তোমাদের কাছ থেকে। আমি জানতে পারবো তোমাদের অভিব্যক্তি, তোমাদের অনুভূতি, তোমাদের চাহিদা। তাই কমেন্ট করতে ভুলো না, অবশ্যই কমেন্ট করবে এবং নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবে। চলো শুরু করে। নমস্কার, এডুইডেন্সে সবাইকে স্বাগত জানাই। আজকের প্রথম প্রশ্ন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের সম্ভাবনা পরিমাপের জন্য কোন ধরনের অভিক্ষা ব্যবহৃত হয়? শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের সম্ভাবনা পরিমাপের জন্য কোন ধরনের অভিক্ষা ব্যবহৃত হয়? পারদর্শিতা অভিক্ষা বা অ্যাচিভমেন্ট টেস্ট, বুদ্ধিমত্তা অভিক্ষা বা ইন্টেলিজেন্ট টেস্ট, যোগ্যতা অভিক্ষা বা অ্যাপটিটিউড টেস্ট, নাকি ডায়াগনস্টিক অভিক্ষা? কোনটা ঠিক? চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর দেখে নিই আমরা। সঠিক উত্তর হলো যোগ্যতা অভিক্ষা বা অ্যাপটিটিউড টেস্ট। যোগ্যতা অভিক্ষা হলো এমন পরীক্ষা বা অভিক্ষা যা কোনো নির্দিষ্ট কাজ বা ক্ষেত্রে শিক্ষার্থীর ভবিষ্যৎ সাফল্যের সম্ভাবনা পরিমাপ করে। এটি শিক্ষার্থীর জন্মগত ক্ষমতা বা সুপ্ত প্রতিভাকে চিহ্নিত করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, ইঞ্জিনিয়ারিং বা চিকিৎসা পেশার জন্য প্রবেশিকা পরীক্ষাগুলি মূলত যোগ্যতা অভিক্ষা হিসেবে কাজ করে, কারণ তারা শিক্ষার্থীর সেই পেশায় সফল হওয়ার সম্ভাবনা যাচাই করে। যেরকম আমরা নেটের পরীক্ষাতেও বলি, উদাহরণস্বরূপ ইঞ্জিনিয়ারিং বা চিকিৎসা পেশার জন্য প্রবেশিকা পরীক্ষাগুলি মূলত যোগ্যতা অভিক্ষা হিসেবেই কাজ করে, কারণ তারা শিক্ষার্থীর সেই পেশায় সফল হওয়ার সম্ভাবনা যাচাই করে। যেমন আমাদের নেট সেটের পরীক্ষা হয়, রিসার্চ অ্যাপটিটিউড টেস্ট, টিচিং অ্যাপটিটিউড টেস্ট, সেরকমই অ্যাপটিটিউড টেস্ট মূলত ভবিষ্যতের সম্ভাবনাকে যাচাই করে। পারদর্শিতা অভিক্ষা অর্জিত জ্ঞান পরিমাপ করে, বুদ্ধিমত্তা অভিক্ষা সাধারণ বৌদ্ধিক ক্ষমতা পরিমাপ করে এবং ডায়াগনস্টিক অভিক্ষা শিখনের দুর্বলতা চিহ্নিত করে। তো এখান থেকে আমরা এটাও জানতে পারলাম, পারদর্শিতা অভিক্ষা অর্জিত জ্ঞান পরিমাপ করে, বুদ্ধিমত্তা অভিক্ষা সাধারণ বৌদ্ধিক ক্ষমতা পরিমাপ করে এবং ডায়াগনস্টিক অভিক্ষা শিখনের দুর্বলতা চিহ্নিত করে। তো এই তিনটে জিনিস মাথায় রেখো। দেখে নিই পরবর্তী প্রশ্ন, আলফ্রেড বিনেট এবং থিওডর সাইমন কোন সালে প্রথম বুদ্ধিমত্তা অভিক্ষা তৈরি করেন? আলফ্রেড বিনেট এবং থিওডর সাইমন কোন সালে প্রথম বুদ্ধিমত্তা অভিক্ষা তৈরি করেন? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো 1905 সালে। সবাই জানো, অনেকেই হয়তো জানো, ফরাসি মনোবিজ্ঞানী আলফ্রেড বিনেট এবং থিওডর সাইমন 1905 সালে প্রথম ব্যবহারিক বুদ্ধিমত্তা অভিক্ষা তৈরি করেন, যা বিনেট সাইমন স্কেল নামেও পরিচিত। এই অভিক্ষার মূল উদ্দেশ্য ছিল ফরাসি স্কুলগুলিতে এমন শিশুদের চিহ্নিত করা
যাদের বিশেষ শিক্ষাগত সহায়তার প্রয়োজন। পরে লুইস টারম্যান 1916 সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে এর মানকীকরণ করেন এবং এর নাম হয় স্ট্যানফোর্ড বিনেট বুদ্ধিমত্তা অভিক্ষা। সুতরাং আমরা অল্প বিস্তর ইতিহাস জানতে পারলাম। আগে সামনের দিকে দেখতে থাকো, আরও আমরা অনেক ডিটেলস জানতে পারবো এবং এখান থেকে প্রশ্ন আসার আগেই তোমরা তৈরি হয়ে যাবে। দেখে নিই পরবর্তী প্রশ্ন। ডেভিড ওয়েসলার দ্বারা তৈরি বুদ্ধিমত্তা অভিক্ষাগুলির মধ্যে কোনটি প্রাপ্তবয়স্কদের জন্য ব্যবহৃত হয়? ডেভিড ওয়েসলার দ্বারা তৈরি বুদ্ধিমত্তা অভিক্ষাগুলির মধ্যে কোনটি প্রাপ্তবয়স্কদের জন্য ব্যবহৃত হয়? WISC, WPPSI, WAIS, OLSAT। যারা এর ফুল ফর্মগুলো জানো তারা কিন্তু করতে পারবে, তারা বলে দিতে পারবে ফট করে। তো দেখে নিই এর সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো WAIS, ওয়েসলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স টেস্ট, অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল। তো আমি এই জন্যই বলছিলাম যারা ফুল ফর্ম জানো তারা করে দিতে পারবে। অ্যাডাল্ট মানেই বয়স্কদের জন্য। ডেভিড ওয়েসলার 1939 সালে তার বুদ্ধিমত্তা অভিক্ষাগুলি তৈরি করেন, যা মৌখিক এবং কর্মসম্পাদনমূলক উভয় দিকের বুদ্ধিমত্তা পরিমাপ করে। তার অভিক্ষাগুলির মধ্যে WAIS, ওয়েসলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল প্রাপ্তবয়স্কদের জন্য, WAISC, ওয়েসলার ইন্টেলিজেন্স স্কেলস ফর চিলড্রেন। যদি শিশুদের জন্য জিজ্ঞেস করে তাহলে WISC এইটা হবে, ওয়েসলার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন। ফুল ফর্মগুলো মনে রেখো বা খাতায় নোট করে নাও শিশুদের জন্য। এবং WPPSI বা ওয়েসলার প্রি স্কুল অ্যান্ড প্রাইমারি স্কেল অফ ইন্টেলিজেন্স, প্রাক প্রাথমিক শিশুদের জন্য ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন দেখে নিই। প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনাবাহিনীতে সৈন্যদের বুদ্ধিমত্তা পরিমাপের জন্য ব্যবহৃত অমৌখিক অভিক্ষা কোনটি? অমৌখিক বা নন ভার্বাল। আর্মি আলফা টেস্ট, আর্মি বিটা টেস্ট, স্ট্যানফোর্ড বিনেট অভিক্ষা, ওয়েসলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল। হুইচ ওয়ান ইজ নন ভার্বাল টেস্ট? দেখে নিই উত্তর। উত্তর হলো আর্মি বিটা টেস্ট। প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনাবাহিনীতে দ্রুত এবং কার্যকরভাবে বিপুল সংখ্যক সৈন্যদের বুদ্ধিমত্তা পরিমাপের জন্য দুটি দলগত অভিক্ষা তৈরি করা হয়। আর্মি আলফা টেস্ট শিক্ষিত বা ইংরেজি জানা সৈন্যদের জন্য মৌখিক প্রশ্ন ব্যবহার করত, আর আর্মি বিটা টেস্ট ইংরেজি না জানা, ভাষা জ্ঞান না থাকা সৈন্যদের জন্য অমৌখিক বা নন ভার্বাল প্রশ্ন ব্যবহার করত। তো সুতরাং উত্তর হবে আর্মি বিটা টেস্ট। মনে রেখো এখানে আর্মি আলফা টেস্ট সম্পর্কেও কিন্তু বলা রয়েছে, দেখে নিও। পরবর্তী প্রশ্ন। আগ্রহ পরিমাপের জন্য EK স্ট্রং জুনিয়র দ্বারা 1927 সালে তৈরি অভিক্ষাটির নাম কি? আগ্রহ পরিমাপের জন্য EK স্ট্রং জুনিয়র দ্বারা 1927 সালে তৈরি অভিক্ষাটির নাম কি? কুদার ইন্টারেস্ট ইনভেন্টারি, রাউথওয়েল মিলার ইন্টারেস্ট লার্নিং, স্ট্রং ভোকেশনাল ইন্টারেস্ট ইনভেন্টারি, মিনেসোটা মাল্টিফেজিক পার্সোনালিটি ইনভেন্টারি। কোনটা ঠিক? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হলো স্ট্রং ভোকেশনাল ইন্টারেস্ট ইনভেন্টারি। স্ট্রং ভোকেশনাল ইন্টারেস্ট ইনভেন্টারি 1927 সালে EK স্ট্রং জুনিয়র দ্বারা তৈরি হয়। এটি একটি জনপ্রিয় আগ্রহ অভিক্ষা যা ব্যক্তির আগ্রহের ধরনকে বিভিন্ন পেশার প্রতি আগ্রহের সাথে তুলনা করে। এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশা নির্বাচনের জন্য মূল্যবান নির্দেশনা প্রদান করে। দেখে নিই পরবর্তী প্রশ্ন। ব্যক্তিত্ব পরিমাপের একটি প্রক্ষেপণমূলক অভিক্ষা বা প্রজেক্টিভ টেস্ট কোনটি? মিনেসোটা মাল্টিফেজিক পার্সোনালিটি ইনভেন্টারি, ক্যাটেল 16 পার্সোনালিটি ফ্যাক্টর কোশ্চেনিয়ার, রর্সা ইঙ্ক ব্লড টেস্ট নাকি আইজ্যাঙ্ক পার্সোনালিটি ইনভেন্টারি? কোনটা ঠিক? প্রক্ষেপণমূলক অভিক্ষা বা প্রজেক্টিভ টেস্ট কোনটা? সঠিক উত্তর রর্সা ইঙ্ক ব্লড টেস্ট। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রক্ষেপণমূলক অভিক্ষাগুলিতে অস্পষ্ট উদ্দীপক ব্যবহার করা হয়, যেখানে ব্যক্তি তার নিজস্ব অনুভূতি, চিন্তা এবং অবচেতন বিষয়গুলিকে প্রক্ষেপণ করে। রর্সা ইঙ্ক ব্লড টেস্ট 1921 সালে হারমান রর্সা দ্বারা তৈরি হয়, যেখানে 10টি অস্পষ্ট কালির দাগের চিত্র ব্যবহার করে ব্যক্তির ব্যক্তিত্ব বিশ্লেষণ করা হয়। MMPI, 16PF এবং EPI হলো আত্মপ্রতিবেদনমূলক অভিক্ষা। বুঝতে পারলে? পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন হলো থেমেটিক অ্যাপারসেপশন টেস্ট
এর প্রধান উদ্দেশ্য কি? সাধারণ বুদ্ধিমত্তা পরিমাপ করা, ব্যক্তির আগ্রহের ক্ষেত্র চিহ্নিত করা, ব্যক্তির লুকানো আবেগ, চাহিদা এবং সংঘাতগুলি প্রকাশ করা, মানসিক ব্যাধি নির্ণয় করা। কোনটা ঠিক? সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো ব্যক্তির লুকানো আবেগ, চাহিদা এবং সংঘাতগুলি প্রকাশ করা। থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট বা টিএটি 1935 সালে হেনরি মারে, মনে রাখবে, হেনরি মারে এবং ক্রিস্টিনা মর্গান দ্বারা তৈরি একটি প্রক্ষেপণমূলক অভিক্ষা। এটি 20টি অস্পষ্ট ছবি ব্যবহার করে, যেখানে ব্যক্তিকে প্রতিটি ছবির উপর ভিত্তি করে একটি গল্প বলতে বলা হয়। এই গল্পগুলির মাধ্যমে ব্যক্তির লুকানো আবেগ, চাহিদা, সংঘাত এবং ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি প্রকাশ পায়। পরবর্তী প্রশ্ন, মিনেসোটা মাল্টিফেজিক পার্সোনালিটি ইনভেন্টারি কোন ধরনের অভিক্ষা? প্রক্ষেপণমূলক অভিক্ষা, বুদ্ধিমত্তা অভিক্ষা, আত্মপ্রতিবেদনমূলক অভিক্ষা, আগ্রহ অভিক্ষা। কোনটা ঠিক? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো আত্মপ্রতিবেদনমূলক অভিক্ষা বা সেলফ রিপোর্ট ইনভেন্টারি। মিনেসোটা মাল্টিফেজিক পার্সোনালিটি ইনভেন্টারি 1940-এর দশকে C.S. হ্যাথওয়ে এবং J.C. ম্যাককিনলি দ্বারা তৈরি হয়। এটি প্রাপ্তবয়স্কদের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য এবং মানসিক ব্যাধি নির্ণয়ের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত এবং নির্ভরযোগ্য আত্মপ্রতিবেদনমূলক অভিক্ষাগুলির মধ্যে অন্যতম। এতে ব্যক্তি নিজেই প্রশ্নগুলির উত্তর প্রদান করে। পরবর্তী প্রশ্ন দেখে নিই। কুদার ইন্টারেস্ট ইনভেন্টারি বা KPR, কুদার প্রেফারেন্স রেকর্ড কে তৈরি করেন? E.K. স্ট্রং জুনিয়র, G. ফ্রেডরিক কুদার, রেমন্ড ক্যাটেল, হ্যান্স আইজ্যাং। কোনটা ঠিক হবে? এটা সবাই জানো, এটা হচ্ছে বোঝাই যাচ্ছে অপশান দেখে। সঠিক উত্তর হচ্ছে G. ফ্রেডরিক কুদার, KUDER। কুদার ইন্টারেস্ট ইনভেন্টারি বা কুদার প্রেফারেন্স রেকর্ড G. ফ্রেডরিক কুদার দ্বারা 1939 সালে তৈরি হয়। এটি বিভিন্ন ধরনের কার্যকলাপের প্রতি ব্যক্তির আপেক্ষিক আগ্রহ পরিমাপ করে এবং তাকে পেশাগত দিক নির্দেশনা দেয়। এটি সাধারণত 10টি প্রধান আগ্রহের ক্ষেত্র পরিমাপ করে। পরবর্তী প্রশ্ন, আইজ্যাং পার্সোনালিটি ইনভেন্টারি ব্যক্তিত্বের কোন দুটি প্রধান মাত্রা পরিমাপ করে? বুদ্ধিমত্তা ও সৃজনশীলতা, এক্সট্রোভার্সন, ইন্ট্রোভার্সন এবং নিউরোটিসিজম স্থিতিশীলতা, সামাজিকতা, আবেগিক স্থিতিশীলতা, আগ্রহ ও যোগ্যতা। কোনটা ঠিক? আইজ্যাং পার্সোনালিটি ইনভেন্টারি ব্যক্তিত্বের কোন দুটি প্রধান মাত্রা পরিমাপ করে? সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো এক্সট্রাভার্সন, ইন্ট্রোভার্সন এবং নিউরোটিসিজম স্থিতিশীলতা। আইজ্যাং পার্সোনালিটি ইনভেন্টারি বা EPI হ্যান্স আইজ্যাং দ্বারা 1964 সালে তৈরি হয়। এটি ব্যক্তিত্বের দুটি প্রধান মাত্রা পরিমাপ করে, এক্সট্রাভার্সন, ইন্ট্রোভার্সন, ব্যক্তি কতটা বহির্মুখী বা অন্তর্মুখী, নিউরোটিসিজম স্থিতিশীলতা, ব্যক্তির আবেগিক স্থিতিশীলতা বা অস্থিরতা। এই দুটো জিনিস কিন্তু এখানে পরিমাপ করা হয়। পরবর্তী প্রশ্ন, চাইল্ড অ্যাপারসেপশন টেস্ট কে তৈরি করেন এবং এটি কোন অভিক্ষার একটি সংস্করণ? হারমান রর্সা ইং ব্লড টেস্টের সংস্করণ, লিওপোল্ড ব্যালক থিমেটিক অ্যাপারসেপশন টেস্টের সংস্করণ, হেনরি মারে রর্সা ইং ব্লড টেস্টের সংস্করণ, C.S. হ্যাথওয়ে মিনেসোটা মাল্টিফেজিক পার্সোনালিটি ইনভেন্টারির সংস্করণ। কোনটা ঠিক? চাইল্ড অ্যাপারসেপশন টেস্ট কে তৈরি করেন এবং এটি কোন অভিক্ষার একটি সংস্করণ? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হচ্ছে লিওপোল্ড ব্যালক তৈরি করেন এটা, এবং এটা থিমেটিক অ্যাপারসেপশন টেস্টের একটা সংস্করণ। চাইল্ড অ্যাপারসেপশন টেস্ট বা CAT 1949 সালে লিওপোল্ড ব্যালক দ্বারা তৈরি হয়। এটি থিমেটিক অ্যাপারসেপশন টেস্টের একটি সংস্করণ যা বিশেষভাবে শিশুদের জন্য তৈরি করা হয়েছে, এবং এতে প্রাণীদের ছবি ব্যবহার করা হয়। শিশুদের মানসিক অবস্থা এবং ব্যক্তিত্বের বৈশিষ্ট্য বোঝার জন্য এটি একটি প্রক্ষেপণমূলক অভিক্ষা। পরবর্তী প্রশ্ন, সেন্টেন্স কমপ্লিশন টেস্ট কোন ধরনের অভিক্ষা? বুদ্ধিমত্তা পরিমাপক, ইন্টারেস্ট পরিমাপক বা আগ্রহ পরিমাপক, ব্যক্তিত্ব পরিমাপক, যোগ্যতা পরিমাপক। কোনটা ঠিক? সেন্টেন্স কমপ্লিশন টেস্ট। সেন্টেন্স কমপ্লিশন টেস্ট হলো ব্যক্তিত্ব পরিমাপক। সেন্টেন্স কমপ্লিশন টেস্ট হলো একটি প্রক্ষেপণমূলক ব্যক্তিত্ব অভিক্ষা। এই অভিক্ষায় ব্যক্তিকে কিছু অসম্পূর্ণ বাক্য দেওয়া হয় যা তাকে সম্পূর্ণ করতে হয়। এই বাক্যগুলির মাধ্যমে ব্যক্তি তার মনোভাব, বিশ্বাস, আকাঙ্ক্ষা এবং ব্যক্তিত্বের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা প্রকাশ করে। এটি ব্যক্তির অবচেতন চিন্তাভাবনা এবং আবেগ প্রকাশে সাহায্য করে।
পরবর্তী প্রশ্ন দেখে নিই। আর্মি আলফা ও আর্মি বিটা টেস্ট কোন ধরনের অভিক্ষা? ব্যক্তিগত বুদ্ধিমত্তা অভিক্ষা, দলগত বুদ্ধিমত্তা অভিক্ষা, পারদর্শিতা অভিক্ষা, যোগ্যতা অভিক্ষা। আর্মি আলফা ও আর্মি বিটা টেস্ট কোন ধরনের অভিক্ষা? একটু আগে আমরা করেছি। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হলো দলগত বুদ্ধিমত্তা অভিক্ষা বা গ্রুপ ইন্টেলিজেন্ট টেস্ট। আর্মি আলফা ও আর্মি বিটা টেস্ট প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনাবাহিনীতে বিপুল সংখ্যক সৈন্যের বুদ্ধিমত্তা দ্রুত পরিমাপের জন্য তৈরি করা হয়েছিল। এগুলি দলগতভাবে পরিচালিত হতো, যেখানে একজন পরীক্ষক একই সময়ে অনেক সৈন্যের উপর অভিক্ষা পরিচালনা করতে পারতেন। পরবর্তী প্রশ্ন, ক্যাটেলস পার্সোনালিটি ফ্যাক্টর কোশ্চেনিয়ার ব্যক্তিত্বের কয়টি মৌলিক ফ্যাক্টর পরিমাপ করে? এটাও আগে এক্সপ্লেনেশনে দেখেছি। অর্থাৎ আমরা এক্সপ্লেনেশনগুলো করলে কিন্তু আমরা সেখান থেকেই কোশ্চেন পেয়ে যাচ্ছি। তো এক্সপ্লেনেশনগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি পুরোটা ভালো করে বুঝে নাও তাহলে কিন্তু অন্য কোনো প্রশ্ন হলেও ঠিক করতে পারবে। তো ক্যাটেলস পার্সোনালিটি ফ্যাক্টর কোশ্চেনিয়ার ব্যক্তিত্বের কয়টি মৌলিক ফ্যাক্টর পরিমাপ করে? 5টি, 16টি, 2টি, 10টি? কোনটা ঠিক? সঠিক উত্তর হলো 16টি। ক্যাটেলস 16 বা 16 পার্সোনালিটি ফ্যাক্টর কোশ্চেনিয়ার 16PF বলা হয়। রেমন্ড ক্যাটেল দ্বারা 1949 সালে তৈরি হয়। এটি ব্যক্তিত্বের 16টি মৌলিক ফ্যাক্টর পরিমাপ করে, যা ব্যক্তিত্বের বিভিন্ন দিককে বিস্তারিতভাবে বিশ্লেষণ করতে সাহায্য করে। এটি একটি আত্মপ্রতিবেদনমূলক অভিক্ষা। পরবর্তী প্রশ্ন, ডায়াগনস্টিক অভিক্ষা বা ডায়াগনস্টিক টেস্টের প্রধান উদ্দেশ্য কী? শিক্ষার্থীর ভবিষ্যৎ পেশা নির্বাচন করা, টু চুজ আ স্টুডেন্ট ফিউচার প্রফেশন, শিক্ষার্থীর সাধারণ বুদ্ধিমত্তা পরিমাপ করা, টু মেজার আ স্টুডেন্ট জেনারেল ইন্টেলিজেন্স, শিক্ষার্থীর শিখনের দুর্বলতার নির্দিষ্ট ক্ষেত্রগুলি চিহ্নিত করা, টু আইডেন্টিফাই স্পেসিফিক এরিয়াস অফ লার্নিং উইকনেস ইন স্টুডেন্ট, শিক্ষার্থীর অর্জিত জ্ঞান ও দক্ষতা পরিমাপ করা, টু মেজার আ স্টুডেন্টস অ্যাকোয়ার্ড নলেজ অ্যান্ড স্কিল। হুইচ ওয়ান ইজ কারেক্ট? সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো শিক্ষার্থীদের শিখনের দুর্বলতার নির্দিষ্ট ক্ষেত্রগুলি চিহ্নিত করা। ডায়াগনস্টিক অভিক্ষাগুলি বিশেষভাবে ডিজাইন করা হয় শিক্ষার্থীদের শিখনের দুর্বলতার নির্দিষ্ট ক্ষেত্রগুলি চিহ্নিত করার জন্য। এর মাধ্যমে শিক্ষকরা বুঝতে পারেন যে শিক্ষার্থী কোনো নির্দিষ্ট বিষয়ে বা ধারণার সমস্যা অনুভব করছে এবং সেই অনুযায়ী প্রতিকারমূলক শিক্ষণ ব্যবস্থা গ্রহণ করতে পারেন। পরবর্তী প্রশ্ন, স্ট্যানফোর্ড বিনের বুদ্ধিমত্তা অভিক্ষা মূলত কাদের বুদ্ধিমত্তা পরিমাপের জন্য ব্যবহৃত হয়? প্রাপ্তবয়স্কদের, শিশুদের, কিশোর কিশোরীদের, বৃদ্ধদের? স্ট্যানফোর্ড বিনের বুদ্ধিমত্তা অভিক্ষা মূলত কাদের বুদ্ধিমত্তা পরিমাপের জন্য ব্যবহৃত হয়? মনে রাখবে 1905 স্ট্যানফোর্ড বিনের বুদ্ধিমত্তার অভিক্ষার কথা বলা হচ্ছে, অর্থাৎ শুরুর সময়। কাদের জন্য শুরু হয়েছিল? এটি মূলত শিশুদের জন্য শুরু হয়েছিল। স্ট্যানফোর্ড বিনের বুদ্ধিমত্তা অভিক্ষা, যা 1905 সালে আলফ্রেড বিনেট এবং থিওডর সাইমন দ্বারা প্রথম তৈরি হয় এবং 1916 সালে লুইস টারম্যান দ্বারা মানকীকরণ করা হয়, মূলত শিশুদের বুদ্ধিমত্তা পরিমাপের জন্য এটি ব্যবহৃত হয়। অ্যাকচুয়ালি 1905 সালে শুরু হয় শিশুদের জন্য, পরে এটা শিশু, কিশোর, প্রাপ্তবয়স্কদের জন্য অ্যাপ্লাই করা শুরু হয় পরের দিকে, কিন্তু প্রথমে এটা শিশুদের জন্যই শুরু হয়। এটি মানসিক বয়স এবং প্রকৃত বয়সের ওপর ভিত্তি করে বুদ্ধাঙ্ক নির্ণয় করে। সেই বুদ্ধাঙ্কের সূত্র কি? IQ ইকুয়াল টু কি? MA বা মেন্টাল এজ ডিভাইডেড বাই CA ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। তো এইভাবে আমরা IQ বের করতে পারি। পরের প্রশ্ন, ওয়েসলার বুদ্ধিমত্তা অভিক্ষার কোন সংস্করণটি প্রাক প্রাথমিক শিশুদের জন্য ব্যবহৃত হয়? এই যে একটু আগে আমরা ফুল ফর্ম করেছিলাম ওখান থেকেই কিন্তু এই প্রশ্নটা আবার। WAIS, WISC, WPPSI, OLSAT, তখন সেটা ছিল অ্যাডাল্টদের জন্য, এটা বলা হচ্ছে প্রাক প্রাথমিকদের জন্য। যদি ফুল ফর্মগুলো মনে রেখেছো তাহলে বলতে পারবে। সঠিক উত্তর দেখে নিই আমরা। সঠিক উত্তর হলো WPPSI, ওয়েসলার প্রি স্কুল অ্যান্ড প্রাইমারি স্কেল অফ ইন্টেলিজেন্স। ডেভিড ওয়েসলার 1939 সালে তার বুদ্ধিমত্তা অভিক্ষাগুলি তৈরি করেন। এর বিভিন্ন সংস্করণ রয়েছে। WAIS প্রাপ্তবয়স্কদের জন্য, WISC শিশুদের জন্য এবং WPPSI প্রাক প্রাথমিক শিশুদের জন্য। WPPSI বিশেষভাবে 2 বছর 6 মাস থেকে 7 বছর 7 মাস বয়সের শিশুদের জন্য ডিজাইন করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, মানক অভিক্ষা বা স্ট্যান্ডার্ডাইজ টেস্টের একটি অপরিহার্য বৈশিষ্ট্য কি? মানক অভিক্ষা বলতে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট।
যার একটি স্ট্যান্ডার্ড মান আছে। এটি শিক্ষকের ব্যক্তিগত মতামত দ্বারা প্রভাবিত হয়। এর নির্ভরযোগ্যতা, বৈধতা ও আদর্শ মান প্রতিষ্ঠিত থাকে। এটি শুধুমাত্র মৌখিক পরীক্ষা হয়। এটি শুধুমাত্র শ্রেণীকক্ষের জন্য তৈরি হয়। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো এর নির্ভরযোগ্যতা, বৈধতা ও আদর্শ মান আছে। একটু আগেই বলছিলাম যার একটা নির্দিষ্ট মান আছে, আদর্শ মান আছে। যে কোনো আদর্শায়িত টেস্ট মানেই তার নির্ভরযোগ্যতা, বৈধতা ও আদর্শ মান থাকবে। মানব পরীক্ষাগুলি বা স্ট্যান্ডার্ডাইজ টেস্টগুলি সুনির্দিষ্ট নিয়মাবলী অনুসরণ করে নির্মাণ, পরিচালনা, নম্বর প্রদান এবং ব্যাখ্যা করার জন্য তৈরি করা হয়। এর প্রধান বৈশিষ্ট্য হল উচ্চ নির্ভরযোগ্যতা, রিলায়েবিলিটি, বৈধতা, ভ্যালিডিটি এবং একটি বৃহৎ প্রতিনিধিত্বমূলক নমুনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত আদর্শ মান। এই বৈশিষ্ট্যগুলি অভিক্ষার ফলাফলের সামঞ্জস্যতা, নির্ভুলতা এবং তুলনামূলক বিশ্লেষণ চিহ্নিত করে। পরবর্তী প্রশ্ন, ররসাইং প্লট টেস্টে কয়টি অস্পষ্ট কালি দাগের চিত্র ব্যবহার করা হয়? 5টি, 10টি, 15টি, 20? কোনটা ঠিক? ররসাইং ব্লড টেস্টে কয়টি অস্পষ্ট কালির দাগের চিত্র ব্যবহার করা হয়? সঠিক উত্তর হলো 10টি। ররসাইং ব্লড টেস্ট 1921 সালে সুইস মনোবিজ্ঞানী হারমান ররসা দ্বারা তৈরি একটি বিখ্যাত প্রক্ষেপণমূলক অভিক্ষা বা প্রজেক্টিভ টেস্ট। এই অভিক্ষায় 10টি অস্পষ্ট কালি দাগের চিত্র ব্যবহার করা হয়, যার মধ্যে 5টি কালো সাদা এবং 5টি রঙিন। ব্যক্তিকে প্রতিটি চিত্র দেখে তার মনে কী আসে তা বলতে বলা হয়, যার মাধ্যমে তার ব্যক্তিত্বের বৈশিষ্ট্য এবং মানসিক অবস্থা বিশ্লেষণ করা হয়। পরবর্তী প্রশ্ন, কুদার ইন্টারেস্ট ইনভেন্টারি সাধারণত কয়টি প্রধান আগ্রহের ক্ষেত্র পরিমাপ করে? কুদার ইন্টারেস্ট ইনভেন্টারি খুব পপুলার একটা ইনভেন্টারি। সেটা সাধারণত কয়টি প্রধান আগ্রহের ক্ষেত্র পরিমাপ করে? 5টি, 8টি, 10টি, 12টি? কোনটা ঠিক? সঠিক উত্তর হলো, দেখে নিই সঠিক উত্তর। সঠিক উত্তর 10টি, এটাও 10টি। কুদার ইন্টারেস্ট ইনভেন্টারি বা কুদার প্রেফারেন্স রেকর্ড জি ফ্রেডরিক কুদার দ্বারা 1939 সালে তৈরি হয়। এটি বিভিন্ন ধরনের কার্যকলাপের প্রতি ব্যক্তির আপেক্ষিক আগ্রহ পরিমাপ করে এবং তাকে পেশাগত দিক নির্দেশনা দেয়। এটি সাধারণত 10টি প্রধান আগ্রহের ক্ষেত্র পরিমাপ করে, যেমন আউটডোর, মেকানিক্যাল, কম্পিউটেশনাল, সায়েন্টিফিক, পারসুয়েসিভ, আর্ট, লিটারারি, মিউজিক্যাল, সোশ্যাল সার্ভিস, ক্লারিক্যাল, এই সমস্ত বিষয়গুলি কিন্তু পরিমাপ করে। পরের প্রশ্ন, ব্যক্তিগত অভিক্ষা বা ইন্ডিভিজুয়াল টেস্টের একটি উদাহরণ হলো আর্মি আলফা টেস্ট, ওটিস ল্যানগন মানসিক ক্ষমতা অভিক্ষা, স্ট্যানফোর্ড বিনের বুদ্ধিমত্তা অভিক্ষা, কেটেল 16 পার্সোনালিটি ফ্যাক্টর কোশ্চেনিয়ার? কোনটা ঠিক? ব্যক্তিগত অভিক্ষা এর একটি উদাহরণ কি? সঠিক উত্তর হলো স্ট্যানফোর্ড বিনেট বুদ্ধিমত্তা অভিক্ষা। ব্যক্তিগত অভিক্ষা হলো এমন পরীক্ষা যেখানে একজন পরীক্ষক একজন শিক্ষার্থীর ওপর অভিক্ষা পরিচালনা করেন। স্ট্যানফোর্ড বিনেট বুদ্ধিমত্তা অভিক্ষায় এবং ওয়েসলার বুদ্ধিমত্তা অভিক্ষাগুলি ব্যক্তিগত অভিক্ষার উদাহরণ। আর্মি আলফা ও ওএল স্যাড হলো দলগত অভিক্ষা এবং 16 PF হলো একটি আত্মপ্রতিবেদনমূলক অভিক্ষা। পরবর্তী প্রশ্ন, শিক্ষক নির্মিত অভিক্ষা বা টিচার মেড টেস্টের একটি প্রধান বৈশিষ্ট্য হলো এগুলি সর্বদা মানক বা স্ট্যান্ডার্ডাইজড, এগুলি সাধারণত অমানক বা নন স্ট্যান্ডার্ডাইজড, এগুলি আন্তর্জাতিকভাবে স্বীকৃত, দিস আর ইন্টারন্যাশনালি রিকগনাইজড, এগুলি শুধুমাত্র বুদ্ধিমত্তা পরিমাপ করে, দিস অনলি মেজার ইন্টেলিজেন্স। সঠিক উত্তর কি? এটা খুব সহজ, এগুলি সাধারণত অমানক বা দিস আর জেনারেলি নন স্ট্যান্ডার্ডাইজড। শিক্ষকরা যা অভিক্ষা তৈরি করেন, শিক্ষক নির্মিত যে সমস্ত পরীক্ষাগুলো ক্লাসে নেওয়া হয়, সেগুলোর ভ্যালিডিটি, রিলায়েবিলিটি বা আদর্শ মান বের করা হয় না, সরাসরি প্রয়োগ করা হয়, তাই এগুলো নন স্ট্যান্ডার্ডাইজড। পরবর্তী প্রশ্ন, থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট বা টিএটি এর কয়টি অস্পষ্ট ছবি ব্যবহার করা হয়? থিমেটিক অ্যাপারসেপশন টেস্টে বা টিএটিতে কয়টি অস্পষ্ট ছবি ব্যবহার করা হয়? 5টি, 10টি, 15টি নাকি 20টি? 5টি, 10টি, 15টি নাকি 20টি? সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো 20টি। থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট 1935 সালে হেনরি মারে এবং ক্রিশ্চিনা মর্গান দ্বারা তৈরি একটি প্রক্ষেপণমূলক অভিক্ষা। এটি 20টি অস্পষ্ট ছবি ব্যবহার করে, যেখানে ব্যক্তিকে প্রতিটি ছবির উপর ভিত্তি করে একটি গল্প বলতে বলা হয়। এই গল্পগুলির মাধ্যমে ব্যক্তির লুকানো আবেগ, চাহিদা এবং সংঘাতগুলি প্রকাশ পায়।
পরের প্রশ্ন, মানসিক বয়স বা মেন্টাল এজ ধারণাটি কে প্রথম প্রবর্তন করেন? ডেভিড ওয়েসলার, উইলিয়াম স্টার্ন, আলফ্রেড বিনেট, রেমন্ড ক্যাটেল। কে প্রথম মানসিক বয়স বা মেন্টাল এজের ধারণাটি প্রবর্তন করেন? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হলো আলফ্রেড বিনেট। ফরাসি মনোবিজ্ঞানী আলফ্রেড বিনেট এবং তার সহযোগী থিওডর সাইমন 1908 সালে তাঁদের তৈরি বিনেট সাইমন স্কেলের সংশোধিত সংস্করণে প্রথম মানসিক বয়স ধারণাটি প্রবর্তন করেন। এটি একটি শিশুর মানসিক বিকাশকে তার প্রকৃত বয়স অনুযায়ী স্বাভাবিক বিকাশের সাথে তুলনা করা হয় করার একটি উপায় ছিল। যদিও উইলিয়াম স্টার্ন পরবর্তীতে এই দুটি ধারণাকে একত্রিত করে বুদ্ধাঙ্ক সূত্রটি তৈরি করেন। তাহলে বুদ্ধাঙ্ককে তৈরি করেছিল সেটাও জানতে পারলাম, উইলিয়াম স্টার্ন। তবে মানসিক বয়সের ধারণাটির জনক হলেন আলফ্রেড বিনেট। পরবর্তী প্রশ্ন, ব্যক্তিত্ব অভিক্ষা বা পার্সোনালিটি টেস্টের প্রধান উদ্দেশ্য কী? ব্যক্তির সাধারণ বৌদ্ধিক ক্ষমতা পরিমাপ করা, ব্যক্তির আগ্রহের ক্ষেত্রগুলি চিহ্নিত করা, ব্যক্তির মেজাজ, মনোভাব, আচরণগত ধরন এবং আবেগিক স্থিতিশীলতা পরিমাপ করা, কোনো নির্দিষ্ট কাজ বা ক্ষেত্রে ভবিষ্যৎ সাফল্যের সম্ভাবনা পরিমাপ করা। আশা করি তোমরা এই ধরনের কোশ্চেনগুলো করে উপকৃত হচ্ছ। তোমরা কমেন্ট করে জানাও আরও কী ধরনের প্রশ্ন চাই বা কীভাবে করলে ভালো হয় বা কোন ইউনিট থেকে চাই, তোমাদের কেমন লাগছে, যা মনে হচ্ছে অ্যাজ আ ফিডব্যাক তোমরা প্রোভাইড করো। আমি সেগুলোর থেকে জেনে আরও ভালো ইনফরমেশান, ভালো কন্টেন্ট তোমাদের দিতে পারবো। দেখে নিই এর উত্তর কী। এর উত্তর হলো ব্যক্তির মেজাজ, মনোভাব, আচরণগত ধরন এবং আবেগিক স্থিতিশীলতা পরিমাপ করা। ব্যক্তিত্ব অভিক্ষাগুলি ব্যক্তির মেজাজ, মনোভাব, আচরণগত ধরন, সামাজিক আবেগিক স্থিতিশীলতা এবং অন্যান্য ব্যক্তিগত বৈশিষ্ট্য পরিমাপ করে। এই অভিক্ষাগুলির ব্যক্তিকে আরও ভালোভাবে বুঝতে এবং তার মানসিক সুস্থতা বা সম্ভাব্য মানসিক সমস্যা চিহ্নিত করতে সাহায্য করে। এগুলি আত্মপ্রতিবেদনমূলক বা প্রক্ষেপণমূলক হতে পারে। আজকে এইটুকু থাক। থ্যাংক ইউ সো মাচ। আবার পরের ক্লাসে দেখা।